আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আমরা কম্পিউটার প্রোগ্রামিং এর সি ল্যাঙ্গুয়েজটা শিখতেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা সি প্রোগ্রামিং এর কন্ডিশন ব্যাপারটা শিখব। তো একটা কথা না বললে নয়, আমি যখন 1 সেমেস্টারে ছিলাম আরকি, তো তখন আমাদের এই সি ল্যাঙ্গুয়েজটা নিয়েছিল আমাদের শিক্ষক বর্ষণ সেন স্যার, বুঝছো? তো স্যার অনেক সুন্দর পড়ায়। মানে আমি যেই লেকচারটার ধারাবাহিকতা আ ধরে রাখছি এটা মূলত স্যারেরই পড়ানো। তো স্যারেরটাকে ফলো করেই আমি পড়ানোর চেষ্টা করতেছি, বুঝছো? স্যারের মতো তো হওয়া সম্ভব না। বাট স্যার যেই সিকোয়েন্স এ আমাদেরকে পড়াইছিল, সেই সিকোয়েন্সে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি। তো দেখো, কন্ডিশন আমরা শিখবো। তো কন্ডিশন মূলত এই লাইনটা, হ্যাঁ? যে যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। অর্থাৎ তোমার ডাক শুনে যদি কেউ না আসে তবে তোমাকে একলা চলতে হবে। তো এই যে যদি আসলো না, এই যে ইফ, এই যে ইফ কন্ডিশন, এই কন্ডিশন থাকবে। এই কন্ডিশনে যদি সত্য হয় তাহলে একরকম কাজ হবে, আর যদি মিথ্যা হয় তাহলে একরকম কাজ হবে। এটাই, আর কিচ্ছু না। অর্থাৎ কন্ডিশন এটা অনেক সহজ। তো কন্ডিশন ব্যাপারটা এইরকম যে তুমি একটা কন্ডিশন দিবা, সেটা যদি সত্য হয় তাহলে একটা কিছু এক্সিকিউট হবে, আর যদি মিথ্যা হয় তাহলে একটা কিছু এক্সিকিউট হবে। তার মানে আমরা বলতে পারি ইফ এলস, হ্যাঁ? ইফ এলস। এখন ব্যাপারটা এইরকম, এর সিনট্যাক্সটা যে ইফ লিখলা, এর এই যে ব্র্যাকেটের মধ্যে একটা কি লিখবা? কন্ডিশন লিখবা, হ্যাঁ? এর মধ্যে লিখবো কন্ডিশন। যেকোনো একটা কন্ডিশন দিব আমরা। আচ্ছা, এই কন্ডিশন যদি ফিল আপ করে, অর্থাৎ এই কন্ডিশনটা যদি ট্রু হয়, ফিল আপ করে বলতে আমি বোঝাচ্ছি যে ট্রু হয়। যদি ট্রু হয় তাহলে মনে করো কয়েকটা স্টেটমেন্ট দিলাম, যে স্টেটমেন্ট 1 এটা এক্সিকিউট হবে। তারপরে মনে করি স্টেটমেন্ট 2 এটা এক্সিকিউট হবে। এই একটা কথা বলে রাখি যে যদি স্টেটমেন্ট একটাই থাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয় না। ইফ কন্ডিশন দিয়ে জাস্ট স্টেটমেন্টটা লিখলেই হয়, সেকেন্ড ব্র্যাকেট লাগবে না। আর যদি স্টেটমেন্ট একের অধিক হয় সেই ক্ষেত্রে তোমার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। আচ্ছা, আর ইলস, তো ইলস এর মধ্যে তোমার কোনো কিছু লাগবে না। অর্থাৎ এখানে কোনো কন্ডিশন দেওয়া লাগবে না। অর্থাৎ এই কন্ডিশন ফিল আপ করলে এটা হবে। আর যদি এই কন্ডিশনটা ফলস হয়, যদি এই কন্ডিশন মনে করো ফলস হইল, সেই ক্ষেত্রে কোথায় চলে যাবে? নিয়ন্ত্রণ এখানে। অর্থাৎ এই কন্ডিশন ফলস হলে এই ২ লাইন আর এক্সিকিউট হবে না। তখন ইলস এর কাছে চলে যাবে। বুঝছো? তখন ইলস এর মধ্যে যে ২ টা স্টেটমেন্ট আছে, মনে করো স্টেটমেন্ট 3, একটা স্টেটমেন্ট আছে ধরে নিলাম। তো 3 এটা এক্সিকিউট হবে। এটাই হচ্ছে কন্ডিশন, আর কিচ্ছু না। এখন যদি মনে করো যে ভাইয়া এটা তো মাত্র ২ টা কেসের ক্ষেত্রে হতে পারে যে একটা কন্ডিশন দিলাম, হ্যাঁ, না। যদি একের অধিক থাকে তাহলে কিভাবে লিখবো আমরা? তখন জাস্ট মনে করো ইফ, এখানে একটা কন্ডিশন, তারপর এখানে একটা কন্ডিশন দিয়ে এর মাঝখানে কিছু স্টেটমেন্ট দিলা। তারপরে আরো কিছুর জন্য ইলস ইফ, হ্যাঁ? ইলস ইফ এর মধ্যেও তুমি কন্ডিশন দিতে পারো। অবশ্যই উপরের কন্ডিশন আর নিচের কন্ডিশন ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ যদি মনে করো এটা এইরকম যে ইফ এর ভিতরে যে কন্ডিশন দিয়েছে এটা যদি ফিল আপ হয়ে যায়, তাহলে নিচে কি আছে ও আর তাকানোর সময় নেই। জাস্ট এর মধ্যকার স্টেটমেন্ট গুলা এক্সিকিউট হবে। আর যদি এইটা ফিল আপ না হয় তাহলে চলে যাবে এখানে ইলস ইফ এর কাছে। ঠিক আছে? এইগুলো এইরকম যে ১ম কন্ডিশন ফিল আপ হয়ে গেছে ভাইয়া পরেরটাও হবে, এইরকম না। মানে একটা কন্ডিশন ফিল আপ হয়ে গেলে নিচে আর যাবে না। অর্থাৎ এলস ইফ, ইফ এর পরে এলস ইফ। এখন এলস ইফ এর কন্ডিশন মনে করো ইফ কন্ডিশন ফিল আপ হয়নি। ইফ এর যে কন্ডিশন দিয়েছি ওইটা ফিল আপ হয়নি। তাহলে এলস ইফ টা দেখি। এবার এলস ইফ এর কন্ডিশন যদি ফিল আপ হয় তাহলে এই যে এই স্টেটমেন্ট ২ টা মনে করো এক্সিকিউট হবে। এবার যদি এলস ইফ এর কন্ডিশনও ফিল আপ না হয়, সেই ক্ষেত্রে যাবে এলস এর কাছে। এই। এখন তুমি এই এলস ইফ এর মধ্যে একটা এলস ইফ দিয়েছো, এই মাঝখানে আরো এলস ইফ ইউজ করে লাস্টে জাস্ট এলস ইউজ করে দিবা। তাহলেই হবে, হ্যাঁ? অর্থাৎ আমরা বুঝলাম
যে কন্ডিশন কিছুই না, জাস্ট ইফ এলস ইফ বা এলস এর ব্যাপার। তো এখানে আমরা প্রথমে ইফ এর ভিতরে কন্ডিশন দিব। একাধিক মানে ২, ৩ টা ৪ টা যদি কন্ডিশন থাকে তাহলে আমরা ইফ, এলস ইফ, এলস ইফ, এলস ইফ, এলস এগুলো ইউজ করতে পারি একের অধিক কন্ডিশন লেখার জন্য। আর এগুলো এইভাবেই এক্সিকিউট হয় যে প্রথম লাইন এক্সিকিউট যদি হয়ে যায়, কন্ডিশন ট্রু হয়ে যায়, পরবর্তী কি আছে ওগুলো দেখারই টাইম নেই, ওইগুলো এক্সিকিউট হবে না। অর্থাৎ ইফ এর কন্ডিশন ফিল আপ হইলে ইফ এর মধ্যে যে স্টেটমেন্ট আছে সেইগুলা আ তোমার এক্সিকিউট হবে। এলস ইফ এর ভেতরেও কিছু হবে না, এলস এর ভিতরেও কিছু হবে না। এখন যদি ইফ কন্ডিশন ফিল আপ করেনি তাহলে এলস ইফ দেখবে। এলস ইফ এর কন্ডিশন মনে করো ফিল আপ হয়ে গেছে। তাহলে আর নিচের এলস দেখার টাইম নেই। এলস ইফ এর মধ্যে যে স্টেটমেন্ট আছে সেটা এক্সিকিউট হবে। এবার ইফ ও হয়ে গেছে, এলস ইফ ও হয়ে গেছে। একটা কন্ডিশনও ফিল আপ হচ্ছে না। তাহলে ডেফিনিটলি এলস এর মধ্যে যেটা থাকবে সেটাই এক্সিকিউট হবে। এটাই সিম্পল। আচ্ছা। তো এর যদি আমরা উদাহরণ দেখি ডিরেক্ট যে একটা সংখ্যা একটা সংখ্যা নেগেটিভ অর নন নেগেটিভ এটা চেক করতে চাচ্ছি। যে একটা সংখ্যা নেগেটিভ নাকি নন নেগেটিভ এটা চেক করব। তো এটার জন্য আমরা জাস্ট কোডটা লিখি int main। আচ্ছা, মেইন এর ভিতরে কি কোডটা থাকবে? প্রথমে মনে করো আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাচ্ছি, হ্যাঁ? একটা ইন্টিজার নাম্বার। তাহলে ইন্ট নাম। আচ্ছা, নাম্বার। তো এটা আমি কি করব? ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তাহলে scanf %d, কমা এন্ড নাম, অর্থাৎ নাম্বারটা ইনপুট দিল। এবার আমি দেখো কি কন্ডিশন দিই যে ইফ নাম্বার লেস দেন 0 printf নেগেটিভ নাম্বার। নেগেটিভ নাম্বার, হ্যাঁ? অর্থাৎ নাম্বারটা যদি 0 থেকে কম হয় তাহলে সেটা প্রিন্ট করবে নেগেটিভ নাম্বার। এলস কি প্রিন্ট করবে এখানে? printf নন নেগেটিভ নাম্বার। এই তো। তার মানে আমরা বুঝলাম যে হচ্ছে সাপোজ একজন ইউজার ইনপুট দিল -2, কি দিল? -2। তাহলে দেখো নাম্বার -2 লেস দেন 0, অর্থাৎ এই যে এক্সপ্রেশনটা এটা একটা কি এক্সপ্রেশন বা কন্ডিশন বলতে পারো। এই কন্ডিশনটা কি সত্য। তাহলে এই ইফ নাম্বার লেস দেন 0 এই কন্ডিশন যদি সত্য হয়ে যায় তাহলে প্রিন্ট হয়ে যাবে নেগেটিভ নাম্বার। আর যদি কেউ মনে করো 2 দিয়েছে ইনপুট, হ্যাঁ? তাহলে তো এই কন্ডিশন ট্রু হচ্ছে না। অর্থাৎ ভিতরের কন্ডিশনটা ট্রু ফলস হচ্ছে। তার মানে এটার এক্সিকিউট হবে না। তখন এলস এর মধ্যে চলে যায় নন নেগেটিভ নাম্বার, এইটা প্রিন্ট হবে, বুঝছো? অর্থাৎ এর মধ্যে ইফ বা এলস ইফ এর ভিতরে যে কন্ডিশন ওইটা ট্রু ফলস এর উপরে নির্ভর করে। যদি ট্রু হয় তাহলে ওইটার স্টেটমেন্টটা হচ্ছে এক্সিকিউট হবে, আর যদি ফলস হয় তাহলে হবে না। আর দেখো আমি এখানে একটা স্টেটমেন্ট লিখছি যার কারণে কোনো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করিনি। তো যদি একটা স্টেটমেন্ট থাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেট না ইউজ করলেও হবে। আর যদি একের অধিক থাকে তাহলে করা লাগবে। এটাই। আচ্ছা, আমরা যদি আরো একটা দেখি যে কোড ইভেন অডের, ইভেন নাকি অড এটা নির্ণয় করা। তো আবার সেম ইন্ট মেইন। ওকে। তো আবার আমরা কয়টা একটা নাম্বার ইনপুট নিব। তাহলে ইন্টিজার এ দিলাম, প্রিন্টএফ বলতেছে যে ইন্টার ইওর নাম্বার। একটু বড় করে লিখি কোডটা, ইন্টার ইওর নাম্বার, হ্যাঁ? এই। আচ্ছা, যখন ইন্টার ইওর নাম্বার বলছি তাহলে সেটা সে নাম্বারটা প্রেস করবে, আমার সেটা স্ক্যান করা লাগবে। %d, কমা এন্ড এ। আচ্ছা, অ্যাড্রেস অফ এ, অর্থাৎ এর অ্যাড্রেসের মধ্যে গেল। এবার দেখো ইভেন হওয়ার শর্ত কি? একটা সংখ্যা ইভেন হওয়া মানে ২ দ্বারা বিভাজ্য যাওয়া। আর ২ দ্বারা বিভাজ্য যাওয়া মানে কি? দেখো একটা সংখ্যা মানে দিলা ৪। ৪ যখন ২ কে দিয়ে যদি ভাগ দিই তাহলে ২ দুগুণে ৪, ভাগশেষ ০। আবার মনে করো ইভেন নাম্বার ১২।
2 6 দুগুণে 12 ভাগশেষ 0 অর্থাৎ ভাগশেষ যা 0 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ অর্থাৎ মডুলাস ভ্যালুটা যা 0 ওই যে মডুলাস অপারেটর দেখাইছিলাম না? তো ওইটা যা 0 হবে সেই ক্ষেত্রে আমরা কি পাবো? বলতো? সেই ক্ষেত্রে আমরা ইভেন নাম্বার পাবো। অর্থাৎ একটা সংখ্যা a পার্সেন্টেজ 2 অর্থাৎ কে 2 দিয়ে ভাগ দিব যদি ভাগশেষ ইকুয়াল 0 হয়। এই যে ডাবল ইকুয়াল, হ্যাঁ? এটা কিন্তু ২ পাশ সমান বা ট্রু বা ফলস এটা বোঝায়। তাহলে এটা লিখতে পারি ইফ পার্সেন্টেজ 2 অর্থাৎ এইটার যে ভাগশেষ সেটা ইকুয়াল 0 হয়। সেই ক্ষেত্রে প্রিন্ট হবে প্রিন্টএফ ইভেন। ওকে। সেই ক্ষেত্রে ইভেন প্রিন্ট হবে, এলস কি প্রিন্ট হবে? অড। এই তো। বুঝছো? ওকে। তো এটা মানে কি বুঝতে পারছো যে পার্সেন্টেজ 2 অর্থাৎ এটা আমার সবসময় 0 হয় ইভেনের ক্ষেত্রে। ভাগশেষ সবসময় 0। তো ভাগশেষ ইকুয়াল 0 তার মানে ইকুয়াল 0 মানে এই সম্পূর্ণ এই এক্সপ্রেশনটা স্টেটমেন্টটা ট্রু হয়ে যাবে। আর ট্রু হলেই ইফ এর মধ্যে ট্রু কন্ডিশন মানেই এইটা এক্সিকিউট। আর যদি ইফ এর মধ্যে যেমন ৩ এর ক্ষেত্রে যেমন ৩ দিছো। ২ ভাগ ৩ তাহলে ভাগশেষ কত? ২ ১ কে ২ হাতে থাকে ১। ভাগশেষ হচ্ছে ১ তাহলে 1 ইকুয়াল কি 0? এটা তো না। তার মানে এটা তখন ট্রু হবে না। এটা তখন ট্রু হবে না, তখন হবে এইটা। তখন প্রিন্টএফ অড। বুঝছো? এটা হচ্ছে এখানে মেইন আইডিয়া। আচ্ছা। তো আমরা কতদিন একটা অপারেটর শিখছিলাম, মনে আছে কিনা? যে কন্ডিশনাল অপারেটর। তো এইটা একটু না দেখলে কেমন হয়? কোড, তাই না? তো কন্ডিশনাল অপারেটর এরকম ছিল যে এখানে একটা এক্সপ্রেশন থাকবে। এই এক্সপ্রেশনটা যদি ট্রু হয় তাহলে হবে পরবর্তী যে এক্সপ্রেশনটা থাকবে এক্সপ্রেশন 1 এটা এক্সিকিউট হবে। আর ওইটা যদি ফলস হয় তাহলে এক্সপ্রেশন 3 এক্সিকিউট হবে। এটাই একদম সিম্পল জিনিস, হ্যাঁ? একটা এক্সপ্রেশন থাকবে। এই এক্সপ্রেশনটা যদি ট্রু হয় তাহলে এই স্টেটমেন্টে যাবে। আর এটা যদি ফলস হয়, যদি ট্রু হয় এটা, হ্যাঁ? আর যদি ফলস হয় তাহলে এখানে যাবে। আর কিচ্ছু না। ফলস। আমরা যদি একটা কোড দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। তো প্রথমে আমরা এই কোডটা হচ্ছে মনে করো ২ টা সংখ্যার মধ্যে মেক্সিমাম নাম্বারটা আমরা বের করতে চাচ্ছি। যে ২ টা সংখ্যা দেওয়া থাকবে a, b ওই ২ টার মধ্যে ম্যাক্সটা বের করতে চাচ্ছি। তো এটা যদি স্বাভাবিক এমনি কোড লিখি দেখো তাহলে কেমন হবে যে ইন্ট মেইন আচ্ছা ইন্টিজার a, b আর ম্যাক্স নিলাম একটু। তো দেখো এখন a আর b কে আমি স্ক্যান করতে চাচ্ছি। কিছু লিখলাম না, ডিরেক্ট স্ক্যানএফ দিলাম। %d %d কমা এন্ড a কমা এন্ড b। আচ্ছা ২ টা সংখ্যা স্ক্যান করা শেষ। এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে যে যদি দেখো কখন a আর b যদি a is greater than b হয় সেই ক্ষেত্রে বলবো max equals to a, else অন্য কেসে মনে করো max equals to b। বুঝছো? তার মানে মনে করো a greater than b এই স্টেটমেন্টটা যদি ট্রু হয়, যদি এটা ট্রু হয় তাহলে তো ম্যাক্সিমাম a, এটা তো আমরা বুঝতেই পারছি যে ম্যাক্সিমাম a। এর বাইরে আর কি সম্ভাবনা আছে যে a less than b, তাই না? আরেকটা সম্ভাবনা আছে a equal b। এই ২ টা সম্ভাবনা আছে। বাট ওই ২ টাই কিন্তু ইলস এর মধ্যে দেওয়া যায়। কারণ দেখো a less than b মানে b বড়। তার মানে maximum equals to b। আবার a equal b মানে maximum equals to a দিলেও যা maximum equals to b দিলেও তাই। তার মানে আমরা জাস্ট এটা লিখলেই হবে। আমার আলাদা করে আবার ইকুয়াল এর কন্ডিশন বা লেস দেন এর কন্ডিশন দেওয়া দরকার নেই। কারণ যদি বড় না হয় তার মানে নিশ্চিত ছোট বা সমান। আর ছোট হইলেও b, সমান হইলেও b। বুঝতে পারছো? আচ্ছা। তো এইটাই আমি এক লাইন মানে
এই মাঝখানের এই কাজটুকু আমি এই কন্ডিশনাল অপারেটর দিয়ে করতে পারি, বুঝছো? কিভাবে? যে স্ক্যান করার পর, অর্থাৎ স্ক্যান হয়ে গেছে আমার, মনে করো স্ক্যান করার পর আমি জাস্ট এটা লিখবো যে ম্যাক্সিমাম ইকুয়ালস টু, কি লিখবো? দেখো, এ ইজ গ্রেটার দেন বি। বোঝা গেছে, যদি এ বি এর থেকে বড় হয় তাহলে ম্যাক্সিমামের মধ্যে কি যাবে? এ যাবে, নতুবা কি যাবে? বি যাবে। এই যে সিম্পল একটা কন্ডিশন, দেখছো? অর্থাৎ এখানে কি দেবো? একটা কন্ডিশন বা এক্সপ্রেশন দিলাম, এ ইজ গ্রেটার দেন বি। এবার এ ইজ গ্রেটার দেন বি, এটা যদি ট্রু হয়, এটা কি ট্রু হয়, তাহলে ম্যাক্সিমামের ভ্যালু হবে এই যে এর পরে যেটা আছে, এই যে এটা এই। আর যদি এটা ট্রু না হয়ে ফলস হয়, এটা কি হয়? যদি ফলস হয় তখন ম্যাক্সিমাম ভ্যালু বি। একদম সহজ জিনিস। আরো তুমি এটা এইভাবে লিখতে পারো, ম্যাক্সিমাম ইকুয়ালস টু, মনে করো এ লেস দেন বি। সেই ক্ষেত্রে এটা মনে করো ট্রু হয়ে গেছে, এটা ট্রু হয়ে গেছে, তাহলে ম্যাক্সিমাম কি? ম্যাক্সিমাম তখন বি, সরি, আর মিনিমাম এ, এই। এভাবে তুমি মিনিমাম নাম্বারটাও বের করতে পারো। এটা ছিল হচ্ছে মূলত হচ্ছে কন্ডিশনাল অপারেটর দিয়ে কাজ করা, হ্যাঁ? ওকে। তো এবার আমরা ইফ এলস এলস ইফ বুঝছি যে আমরা মোটামুটি আমরা কোড সামনে এগুলার অনেক দেখবো, সমস্যা নেই। এবার আমরা একটু সুইচ এটা ইউজ করা দেখি। সুইচ, ওকে। সুইচও কন্ডিশনের মতোই, বাট এটা মাল্টি ব্রাঞ্চ, হ্যাঁ? এটা একটা মাল্টি ব্রাঞ্চ। তো এটার যে সিনট্যাক্স এটা অনেকটা এইরকম, যে সুইচ লিখবো আমরা, সুইচ লেখার পর এর মধ্যে দিতে পারি একটা ভেরিয়েবলও দিতে পারি, আর এক্সপ্রেশনও দিতে পারি। ভেরিয়েবল অথবা এক্সপ্রেশন দিলাম। এবার এর মধ্যে দেখো কেস ওয়ান, অনেকগুলা কেস দিতে পারি। কেস ওয়ানে স্টেটমেন্ট ওয়ান, একাধিক স্টেটমেন্ট দিতে পারো, তোমার কোনো সমস্যা নেই, বাট স্টেটমেন্টটা ব্রেক করা লাগবে। ব্রেক না করলে পরবর্তীতে যা আছে সব এক্সিকিউট হয়ে যাবে, বুঝছো? আবার মনে করো কেস টু, তখন স্টেটমেন্ট টু, সেটা আবার ব্রেক করতে হবে। এরকম কেস থ্রি, কেস ফোর, এরকম দিলাম, মনে করো অনেকগুলা কেস আছে। আচ্ছা, ব্রেকের কাজ কি বলি। ব্রেক হচ্ছে একটা কিওয়ার্ড যেটা করে কি, আহ যখন অনেক পরবর্তীতে এই যে কেস ওয়ান, কেস টু, কেস থ্রি, তো যেখানে কেসের সাথে যেই কেসের সাথে মিলে যাবে, জাস্ট ওই স্টেটমেন্টটা এক্সিকিউট হয়ে লুপ থেকে বের হয়ে যাবে। লুপ বলতে এখানে যে আমরা সুইচের কন্ডিশন আছে, এই কন্ডিশন থেকে বের হয়ে যাবে, নিচে আর লুপ না বলা উচিত। লুপ না বলে আমরা বলি যে এর পরবর্তী যত কেস আছে ওই কেসগুলোকে ও হচ্ছে ইগনোর করবে। এটা হচ্ছে ব্রেকের কাজ। আমরা ওই যে ব্রেকের কাজ এটা বলতে পারি যে যখন যেই কেসটা স্যাটিসফাই করবে ওই কেসের প্রথমে স্টেটমেন্টটা মনে করে এক্সিকিউট হলো, তারপরে ব্রেক করে দিলাম, তার মানে পরবর্তীতে কি কেস আছে দেখার কোনো টাইম নেই। অর্থাৎ যে কোনো একটা এট এ টাইম একটাই এক্সিকিউট হবে, বুঝছো? কেস থ্রিও এমনি স্টেটমেন্ট আছে অনেক, ব্রেক দিলা এইরকম। তো লাস্টের দিকে কোনো কেসই যদি না হয় তাহলে আমরা ডিফল্ট লিখতে পারি, ডিফল্ট, হ্যাঁ? ডিফল্ট দিয়ে আরো একটা স্টেটমেন্ট দিতে পারি, এটা স্টেটমেন্ট নাম্বার মনে করে এই, আর কিচ্ছু না। এখন তুমি যদি এইগুলাতে ব্রেক না ইউজ করো তখন কি হবে বলো তো? তখন মনে করো একটা কেস স্যাটিসফাই হলো, যে এখানে ব্রেক দাওনি এবং কেস ওয়ানটা স্যাটিসফাই হয়ে গেছে, তখন স্টেটমেন্ট ওয়ান এটাও হচ্ছে কাজ হবে, আবার কেস টু এটাও দেখবে। অর্থাৎ ও ব্রেক না হয়ে পরবর্তীতে চলতেই থাকবে, চলতেই থাকবে। এরকম মনে করো এখানেও ব্রেক দেওনি, তার মানে পরবর্তী চলতেই থাকবে, চলতেই থাকবে এরকম। আর ডিফল্টে ব্রেক দেওয়া লাগে না, কারণ আমি ডিফল্টে লাস্টে চলে গেছি, এর নিচে তো আর কিছু নেই, তার মানে ব্রেক দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বুঝছো? আমরা যদি কোড দেখি তাহলে আরো ভালো বুঝবো। দেখো, এখানে আমরা একটা কোড করি যেটা হচ্ছে
এইরকম যে আমরা তো দেখছি যে এটিএম বুথে অনেকগুলা বাটন থাকে না? তো আমাদের এটিএম বুথটা মনে করো একটা সিম্পল একটা এটিএম বুথ যেটা লেখা আছে 1 ১ নাম্বারে লেখা আছে টাকা দেন, টাকা দেন। ২ নাম্বারে মনে করো টাকা নেন। ৩ নাম্বারে মনে করো টাকা নাই। এরকম, হ্যাঁ? যে আমরা অপশন সিলেক্ট করব। ১ নাম্বার অপশন সিলেক্ট করলে বলবে টাকা দেন, অর্থাৎ টাকা দিব আমরা। ২ নাম্বারে টাকা নেন, আর ৩ নাম্বারে টাকা নাই। তো যদি আমরা কোডটা লিখি যে ইন্ট অপশন, আচ্ছা ইন্ট মেইন দিয়ে শুরু করি আমরা। ইন্ট মেইন, ওকে। তো ইন্ট ওপিটি বা একটা নিলাম ভেরিয়েবল, তো সেটা আমরা কোন অপশনটা সিলেক্ট করতে চাচ্ছি, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি কমা এন্ড ওপিটি। আচ্ছা ১ ২ ৩ যে কোনো একটা অপশন সিলেক্ট হবে, তাই না? তার মানে আমরা সুইচের মধ্যে দিয়ে দিতে পারি যে যে কোনো একটা কেস হইতে পারে। এই যে সুইচ, সুইচ যদি মনে করো এখানে কি থাকবে ওপিটি, অর্থাৎ ওপিটির মধ্যে যেটা দেবো সেটা জাস্ট এক্সিকিউট হবে, হ্যাঁ? তো প্রথমে কেস 1, এই যে কেস 1 এইভাবে লিখবো যে ওপিটি যদি 1 হয় তাহলে প্রিন্টএফ হবে, প্রিন্ট করবে মনে করো জাস্ট টাকা দেন, টাকা দেন। ঠিক আছে? এবার যদি এটা আবার ব্রেক করা লাগবে, তাই না? কারণ এটা হয়ে গেলে আমরা তো আর কিছু চাচ্ছি না, যেকোনো একটা আমরা এক্সিকিউট করতে চাচ্ছি। তারপরে মনে করো কেস 2, এটা ব্রেক হয়ে এটা যদি মিলে যায়, অপশন ওপিটি মান যদি 1 হয় তাহলে নিচের গুলা কিন্তু চেক করবে না, বাট ওপিটি 1 না। এবার মনে করো কেস 2, এই ক্ষেত্রে প্রিন্টএফ টাকা নেন। আচ্ছা এটাও ব্রেক করি। সেকেন্ড ব্র্যাকেটটা একটু পরে দিই। আচ্ছা এবার মনে করো কেস 3, 3 নাম্বার কেসের ক্ষেত্রে আমরা প্রিন্ট করব যে টাকা নেই, প্রিন্টএফ টাকা নাই। ওকে, এটাও ব্রেক করলাম। আচ্ছা লাস্টে আমার অবশ্যই ডিফল্ট কেস দিতে হবে, হ্যাঁ? ডিফল্ট কেস কিন্তু দেওয়াই লাগবে, বা ডিফল্ট মেবি ছোট হাতের ডিফল্ট। ডিফল্ট কেসে আমরা কি লিখবো, জাস্ট প্রিন্ট করব। প্রিন্টএফ মনে করো হচ্ছে দূরে গিয়ে মর। আচ্ছা এই আমাদের কাজ শেষ। সুইচের মধ্যে এই সুইচের ব্র্যাকেটটা ক্লোজ করলাম, আর উপরের দিকে ওই যে ইন্ট মেইন ওর ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এই তো শেষ, বুঝছো? এইরকম। এবার আরো একটা আমরা কোড দেখি, যেটা হচ্ছে যে এইরকম আমার মার্কস থাকবে, তারপরে সাথে সাথে হচ্ছে আমি কোন ডিভিশন পাইছি সেটা থাকবে, হ্যাঁ? তো মার্কস যদি মনে করো 60 থেকে 100 এর মধ্যে থাকে তাহলে আমরা বলবো সেটা হচ্ছে ফার্স্ট ডিভিশন। তারপরে মার্কস যদি 45 থেকে 59 এর মধ্যে থাকে তাহলে আমরা বলবো সেকেন্ড ডিভিশন। আর মার্ক যদি 33 থেকে 44 পর্যন্ত থাকে তাহলে আমরা বলবো থার্ড ডিভিশন। আর এর নিচে যদি থাকে অর্থাৎ 0 থেকে 32 থাকে তাহলে আমরা বলবো যে বেস্ট অফ লাক ফর নেক্সট টাইম, বিএলএনটি, বিএলএনটি অর্থাৎ বেস্ট অফ লাক ফর নেক্সট টাইম হইলো, আমরা ধরলাম আর কি। তো এটা দেখো আমরা ইফ ইলস দিয়েও করতে পারি, চাইলে সুইচ দিয়েও করতে পারি। তো আমরা দুইটাই দেখবো, হ্যাঁ? আমরা পাশাপাশি দেখার চেষ্টা করবি। তো যদি আমরা ইফ ইলস দিয়ে শুরু করি, যে
জাস্ট ইফ এলস দিয়ে করা যায় কিনা। তো কোশ্চেনটা তো খেয়াল করছো যে 60 থেকে 100 এর মধ্যে হইলে ফার্স্ট ডিভিশন প্রিন্ট করবে, কারো নাম্বার, তার মানে আমরা কারো মার্কটা জাস্ট ইনপুট নিব, ওই মার্কটা কোন রেঞ্জের মধ্যে আছে সেটা দেখে আমি ফলাফলটা ঘোষণা করব। যদি 60 থেকে 100 এর মধ্যে থাকে তাহলে ফার্স্ট ডিভিশন বলবো, 45 থেকে 59 সেকেন্ড ডিভিশন, তারপরে এরকম এক্সেট্রা এক্সেট্রা, বুঝছো? তার মানে আমরা মার্কটা ইনপুট নিতে হবে আগে। তাহলে ইন্ট মেইন, আচ্ছা ইন্ট মেইন, ওকে। এবার ইন্ট মার্ক, ঠিক আছে। মার্কের মধ্যে আমরা প্রথমে স্ক্যান করি, স্ক্যান এফ পার্সেন্টেজ ডি কমা এন্ড মার্ক। আচ্ছা মার্ক নিলাম। তো মার্কটা স্ক্যান করার পর আমরা দেখো প্রথমেই আমি চেক করি যে মার্কটা কেউ 100-র উপরে বা 0 থেকে নিচে দিয়েছে কিনা। কারণ দেখো আমি কিন্তু, কেউ যদি 100-র উপরে মার্ক দেয় আর 0-র নিচে দেয় তাহলে কিন্তু আমার পরীক্ষার সিস্টেম 100 মার্কের মধ্যে। তো কেউ যদি 0-র নিচে ইনপুট করে আর 100-র উপরে ইনপুট দেয় তাহলে তো সেটা হলো না, তাই না? তাহলে প্রথমেই আমি ইফ এর মধ্যে লিখে রাখছি যে ইফ আমার যে মার্কটা, সেই মার্ক লেস দেন 0 অর, এটা হতে পারে অর মার্ক ইজ গ্রেটার দেন 100। দেখো এটা আমি কি করলাম, এটা জাস্ট আমি যে কোনো অর দেওয়া মানে কি, অর হচ্ছে কখন হয়, এখানে একটা স্টেটমেন্ট এখানে একটা স্টেটমেন্ট, দুইটা কন্ডিশনই যদি ট্রু হয় সেই ক্ষেত্রে ট্রু, অর্থাৎ এও ট্রু সেই ক্ষেত্রেও ট্রু হবে, এই ট্রু এই ফলস সেই ক্ষেত্রেও ট্রু, এই ফলস এই ট্রু সেই ক্ষেত্রেও ট্রু। তার মানে এই তিনটা কেসে হতে পারে। তার মানে মার্ক যদি 0 থেকে নিচে হয় সেই ক্ষেত্রেও এটা এক্সিকিউট হবে, মার্ক যদি 100 থেকে বড় হয় সেই ক্ষেত্রেও এক্সিকিউট হবে। আর যখন আমাদের দুইটা কন্ডিশনই এক্সিকিউট মানে ফিল আপ হইলে সেই ক্ষেত্রে আমরা এক্সিকিউট করতে চাই, তখন অর না দিয়ে আমরা কি দেব, এন্ড দিব, অর্থাৎ দুইটা কন্ডিশনই ফিল আপ হওয়া লাগবে। আর যদি যে কোনো একটা হলেই চলবে সেই ক্ষেত্রে আমরা অর ইউজ করব, বুঝছো? তো এইটা যদি হয় তখন আমরা মনে করে জাস্ট প্রিন্ট করে দিলাম প্রিন্ট এফ যে এ কেমন মার্ক, এ কেমন মার্ক, এ কেমন মার্ক, ঠিক আছে। আচ্ছা তারপর যদি আমরা বলি যে ইলস, ইলস মানে এবার সব 0 থেকে 100-র মধ্যে থাকবে। এবার আমরা একটা নেস্টেড লুপ দেখার চেষ্টা করব যে দেখো এই 0 থেকে 100-র মধ্যে এবার আমরা নেস্টেড লুপ কি, যে লুপের মধ্যে লুপ, যে একটা ইফ শেষ হয়েছে, বুঝছো? ইফ এর পরে আমরা ইলস ইফ না লিখে ডিরেক্ট ইলস লিখলাম, অর্থাৎ এই 0 আর 100-র মধ্যে এই মার্কগুলা। তো এর মধ্যে আমরা আবার অনেকগুলা ধাপ করতে পারি। কয়টা ধাপ, এই যে 60 থেকে 100-র মধ্যে একটা ধাপ, তারপরে আমরা করতে পারি হচ্ছে 45 থেকে 59-এর মধ্যে একটা ধাপ, তারপর 33 থেকে 44, আর একটা হচ্ছে 0 থেকে 32, তার মানে 4টা ধাপ। ইলস এর মধ্যে কয়টা ধাপ, 4টা ধাপ। তার মানে ইলস এর মধ্যে প্রথম কন্ডিশন ইফ এর মধ্যে দিই, যে ইফ এর মধ্যে দিলাম যে ইফ মার্ক ইজ গ্রেটার দেন 60, গ্রেটার দেন অর ইকুয়াল দিই, তাই না? গ্রেটার দেন অর ইকুয়াল 60, 60-এর থেকে যদি বেশি হয় তাহলে আমরা প্রিন্টএফ করব প্রিন্টএফ ফার্স্ট ডিভিশন, হ্যাঁ ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ডিভিশন। আচ্ছা ব্যাকস্ল্যাশ এন দিই, ওকে। এবার দেখো ইলস ইফ, আমরা ইলস ইফ কেন ইউজ করলাম, কারণ আমার 4টা কন্ডিশন আছে এর মধ্যে। ইলস ইফ যদি মার্ক, আচ্ছা এখন একটা মজার জিনিস দেখো, ইফ যদি কন্ডিশন ফিল আপ হয়ে যায় তাহলে কিন্তু নিচের গুলো আর এক্সিকিউট হবে না, হ্যাঁ। তার মানে মার্ক যদি 60-এর উপরে থাকে তাহলে কেবল এইটা এক্সিকিউট হবে। এবার 60-এর নিচে চলে গেছে তার মানে এটা আর হবে না, নিচে চলে যাবে। এবার ইলস ইফ মার্ক ইজ গ্রেটার দেন ইকুয়াল কত, আমরা দ্বিতীয়টা দিয়েছিলাম হচ্ছে 45 থেকে 59, তার মার্ক 45-এর উপরে, সেই ক্ষেত্রে প্রিন্ট হবে সেকেন্ড ডিভিশন, সেই ক্ষেত্রে কি প্রিন্ট হবে, সেকেন্ড ডিভিশন। বোঝা গেছে? আচ্ছা আবার যদি 33-এর উপরে যায়, তাই না, এলস ইফ মার্ক ইজ গ্রেটার দেন ইকুয়াল 33, সেই ক্ষেত্রে প্রিন্ট হবে প্রিন্টএফ থার্ড ডিভিশন। বোঝা গেছে? থার্ড ডিভিশন, ওকে। আর লাস্টে একটা কেস দিই ইলস এর মধ্যে, যেটা হচ্ছে
printf best of luck for next time, best of luck for next time, ঠিক আছে, বেস্ট অফ লাক ফর নেক্সট টাইম। এই তো, তার মানে এর মধ্যে দেখো এটা কি করলাম আমি, এই যে ইলস এর মধ্যে কিন্তু এতগুলো কন্ডিশন ছিল, এই যে 4টা কন্ডিশন। এবার ইলস এর কন্ডিশন ফিলআপ হইলো, উপরের দিকে ইফ এর কন্ডিশন একটা ছিল, তাই আমার কোনো ব্র্যাকেট দেওয়া লাগেনি, এটা ফিলআপ হয়ে গেছে। এই ইলস এর মধ্যে আবার অনেকগুলো লুপ, এটাকে বলা হয় নেস্টেড, সরি ইলস এর মধ্যে অনেকগুলো কন্ডিশন, এটাকে বলা হয় নেস্টেড কন্ডিশন। অর্থাৎ একটা কন্ডিশনের মধ্যে একাধিক কন্ডিশন যাওয়া, এই আর কি। তো আমরা উপরে মেইন দিয়েছিলাম, তার মানে আমরা মেইন ক্লোজ করে দিলাম। এই তো, এটা চাইলে তুমি কি করতে পারো, যে হচ্ছে সুইচ দিয়েও করতে পারো। তো আমি সম্পূর্ণ কোডটা দেখাচ্ছি না সুইচ দিয়ে, আমি জাস্ট সিনট্যাক্সটা তোমাদের বলে দিচ্ছি, যে এই রকম যে সুইচ, আমি আবার সেরকম মার্ক নিব, কি নিব, মার্ক নিব, এই যে মার্ক। এবার মার্ক কত থেকে কতর মধ্যে হলে যেন ফার্স্ট ডিভিশন হচ্ছিল, এই দেখো এটা এইভাবে লেখা যায়, কেস 60 থেকে, এখানে আর এই 60 থেকে 100 এরকম লেখা যাবে না, বুঝছো, এরকম লেখা যাবে না, এই যে এটা 3টা ডট বা ফুল স্টপ, 60 থেকে 100 এটার রেঞ্জের মধ্যে যদি পড়ে, সেই ক্ষেত্রে আমরা একটা কিছু প্রিন্ট করব, সাথে ব্রেক করব। ফার্স্ট ডিভিশন প্রিন্ট করলাম, ব্রেক করলাম। এবার নিচে চলো, কেস যদি হচ্ছে কত থেকে কত বলো তো, 45 থেকে 59, এই যে 3টা এরকম ডট দিব, 59 একটা স্টেটমেন্ট হবে, সাথে হবে ব্রেক, বুঝছো। আবার কেস যদি এরকম হয়, কেস যদি এরকম হয় যে 33 থেকে 44, সেই ক্ষেত্রে আবার একটা স্টেটমেন্ট, সাথে ব্রেক, যে কোনো একটা, হ্যাঁ। এবার লাস্টে আর আমার কেস দেওয়ার দরকার নেই, জাস্ট ডিফল্ট দিলাম, ডিফল্ট দিয়ে প্রিন্ট করলাম, কি কোনো কিছু একটা প্রিন্ট করলাম, প্রিন্টএফ বেস্ট অফ লাক ফর নেক্সট টাইম, বি এল এন টি, এই তো শেষ। এইভাবে আমরা সুইচ দিয়েও এটা করতে পারি। তো এটা আমরা আরো একটু, তবে দেখো এইটার ক্ষেত্রে কিন্তু আমি ওই যে 0 নিচে গেলে কি হবে সেই কন্ডিশনটা লিখিনি। তো এইটা যদি জাস্ট লেখা যাবে, হ্যাঁ লেখা যাবে, একটু মাথা খাটাও। তো এটা আমি তাও তো বলে দিচ্ছি তোমাদের, যে এটা কেমনে করা যায়, যে আমি জাস্ট ভাইয়া এটা করতে পারি না, যে বেস্ট অফ লাক ফর নেক্সট টাইম কখন বলছে, যখন 0 থেকে 32 পাচ্ছে, অর্থাৎ ফেইল করছে সে। তার মানে আমি আর একটা কেস তৈরি করে দিই না কেন, সমস্যা কি? তাহলে কেস 0 থেকে এই যে 3টা ডট 32, এই ক্ষেত্রে এটা প্রিন্ট হবে, সাথে ব্রেক হবে, এই তো। তার মানে এরকম 4টা এরকম কেস হইলো। এইবার এর মধ্যে কোনো কিছু না হইলে সেই ক্ষেত্রে আমরা কি করব বলছিলাম, ডিফল্ট। সেই ক্ষেত্রে কি, ডিফল্ট, অর্থাৎ কোনো কিছু এক্সিকিউট হয়নি, ডিফল্ট আর ব্রেক দেওয়ার দরকার নেই। এখানে একটা কিছু প্রিন্ট করে দিলাম, যে বেস্ট অফ লাক ফর, না সরি বেস্ট অফ লাক তো না, এখানে প্রিন্ট করলাম যে এ কেমন মার্ক, এ কেমন মার্ক। বোঝা গেছে ভাইয়া? এইভাবে আমরা করতে পারি, বুঝছো। তো তোমাদের কাজ থাকবে হচ্ছে, আচ্ছা কাজ না দিই, আমি আর একটা কোড করাই দিই, আর একটা আমরা করি, যে হচ্ছে ভাওয়েল নন ভাওয়েল বের করা, হ্যাঁ, যে ভাওয়েল নাকি নন ভাওয়েল। তো আমরা ক্যারেক্টার নিয়ে এখনো কোড দেখিনি। তো একটা জিনিস মাথায় রেখো, যে ক্যারেক্টারের এক একটা আস্কি ভ্যালু আছে, হ্যাঁ। যেমন এর আস্কি ভ্যালু হচ্ছে 65, এর আস্কি ভ্যালু কত, 65, ওকে। তো এ থেকে যে জেড, এইগুলার আস্কি ভ্যালু হচ্ছে 65 থেকে 90। আর ছোট হাতের এ থেকে যদি জেড বলি, অর্থাৎ স্মল লেটার, সেটার আস্কি ভ্যালু হচ্ছে 97 থেকে 122, এই। আর 0 এর আস্কি ভ্যালু হচ্ছে 48, 1 এর 49, এগুলো জানো তোমরা, হ্যাঁ। তো আমরা চাচ্ছি যে একটা ক্যারেক্টার ইনপুট নিব, এবং ওই ক্যারেক্টারটা ভায়োল নাকি নন ভায়োল সেটা চেক করব। সিম্পল একটা কোড। তো প্রথমে আমরা ইন্ট মেইন লিখলাম, ওকে। তো মনে করো ক্যারেক্টার সিএইচ এ আর আমরা নিই, তাই না, সিএইচ আর সিএইচ। এবার সিএইচটা আমরা
কি করবো, স্ক্যান করতে হবে, স্ক্যান এফ, তাহলে পার্সেন্টেজ ডি দিলে হবে, এখন দিতে হবে পার্সেন্টেজ সি। কি দিতে হবে? পার্সেন্টেজ সি, কারণ ক্যারেক্টারের ইনপুট নিতে গেলে আমরা পার্সেন্টেজ সি ইউজ করি, কমা অ্যান্ড সিএইচ, এটা আমরা গতদিন দেখছি। তো সিএইচ নেওয়ার পর দেখো আমরা একটা কাজ করতে পারি, যে একটু এটা লিখতে পারি না, ইফ আমার যদি এই সিএইচটা ইকুয়াল ইকুয়াল এ এর সমান হয়, ক্যারেক্টার সবসময় এইভাবে দিতে হয়, হ্যাঁ, এরকম সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে ক্যারেক্টার, আর স্ট্রিং হচ্ছে ডাবল ইনভার্টেড কমার মধ্যে। স্ট্রিং মানে একটা বড় নাম, যেমন সিয়াম, সিয়াম আমার লিখতে হবে এরকম এইভাবে। আর যদি আমরা ক্যারেক্টার বোঝাতে চাই একটা, তাহলে এ সিঙ্গেল ইনভার্টেড কমা। তো দেখো এই ডাবল ইকুয়াল আর জাস্ট ইকুয়ালের মধ্যে কিন্তু পার্থক্য আছে। জাস্ট ইকুয়াল মানে কিন্তু অ্যাসাইন করা, এটা মানে কি অ্যাসাইন করা, জাস্ট ইকুয়াল মানে অ্যাসাইন করা, আর ডাবল ইকুয়াল মানে কিন্তু সেই অ্যাসাইন করা না, এটা মানে সমান কিনা, ট্রু না ফলস, রিলেশনাল অপারেটর পড়ছিলাম মনে আছে? তো ডাবল ইকুয়াল হচ্ছে ওইটা অনেকটা, যে রিলেশনাল অপারেটর, এটা ট্রু নাকি ফলস। ক্যারেক্টার ইকুয়ালস টু এ অর, দেখো কয় কি কি জন্য হয়, এ ই আই ও ইউ, আবার সে ইজ ইকুয়ালস ই অর সে ইজ ইকুয়াল ইকুয়াল, সরি এখানে একটা বেশি কমা হয়ে গেছে, ওকে, এ ই, তারপরে আই, তারপরে সে ইজ ইকুয়াল ইকুয়াল কি ও, তারপরে সে ইজ ইকুয়াল ইকুয়াল ইউ, এই যে কোনো একটা হইলেই প্রিন্ট করবে কি, প্রিন্টএফ ভাওয়েল, ভাওয়েল প্রিন্ট করবে, তাই না? এই আবার যদি আমি বলি যে দেখো এলসিফ, আচ্ছা এগুলো তো বড় হাতের বা ক্যাপিটাল লেটার গেল, তাহলে এলসিফ এর মধ্যে ঠিক তেমনি এইভাবে লিখতে পারবা না, যে সিএইচ ইকুয়ালস টু ছোট হাতের অর্থাৎ ক্যাপিটাল এ, ঠিক তেমনি অর, এইভাবে সব কয়টা লিখবা। সেই ক্ষেত্রেও প্রিন্ট করবে কি, প্রিন্টএফ ভাওয়েল, সেই ক্ষেত্রে ভাওয়েল প্রিন্ট করবে। আর এই দুইটাই না হলে ইলস, সেই ক্ষেত্রে প্রিন্ট করবে নন ভাওয়েল। বোঝা গেছে? নন ভাওয়েল, এই তো সহজ একদম, এইভাবে আমরা করতে পারি। তো এবার যদি আমরা দেখি, এইটাই কিন্তু হচ্ছে সুইচ দিয়েও করতে পারো। কি দিয়ে? সুইচ দিয়ে, সুইচ দিয়ে ইজিলি করা যায়। তবে আমি একটা জিনিস দেখাই দিই তোমার, যে মনে করো ক্যাপিটাল লেটার আছে, তা আমি কোডটা লিখছি স্মল লেটারের জন্য, জাস্ট কেউ ক্যাপিটাল লেটারে ইনপুট দিচ্ছে, এ থেকে জেড এর মধ্যে কোনো একটা নাম্বার, মানে সরি কোনো একটা ক্যারেক্টার এ থেকে জেড এর মধ্যে ইনপুট দিয়েছে, বাট আমি কোড লিখেছি এ থেকে জেড ছোট হাতের ক্ষেত্রে, তাহলে আমি কি করব? তাহলে আমরা দেখো এগুলার আস্কি ভ্যালু জানি, এটা 65, আর এই এর আস্কি ভ্যালু কত বলছিলাম মনে আছে? দেখো তো উপরে আমরা লিখছিলাম ছোট হাতের এ হচ্ছে 97, তাহলে 97 আর 65 কত? 97, এটা হচ্ছে 97, অর্থাৎ এই ছোট হাতের এর 97 আর বিগ লেটারের 65, তো 96 থেকে 65 বাদ দিলে কত হয়? 32। তার মানে দেখো এই এ এর সাথে যদি 32 যোগ করি, সেই ক্ষেত্রে আমি স্মল লেটার এ পেয়ে যাব। তাহলে আমি এই কোডটা তুমি লিখবা, আমি জাস্ট কনসেপ্টটা বলে দিচ্ছি, যে তুমি স্ক্যান করলা সুন্দর মতো, স্ক্যান করে এবার তুমি প্রথমেই চেক দিলা যে ভাইয়া তুমি কি এটা ইনপুট দিয়েছো, যে ক্যারেক্টার সিএইচ এর মধ্যে কি গ্রেটার দেন ইকুয়াল এ and সিএইচ লেস দেন ইকুয়াল জেড। এটা মানে কি বলতো ভাইয়া? এটার মানে হচ্ছে যে তুমি কি এ এবং জেড এর মধ্যকার কোনো ভ্যালু কি ইনপুট দিয়েছো? অর্থাৎ এ এ এখানে বোঝাচ্ছে এ এর আজকে ভ্যালু কত? 65, অর্থাৎ 65 সমান থেকে বড়, আর জেড, জেড হচ্ছে 65 যোগ হচ্ছে যে ক্যাপিটাল লেটার টোটাল কয়টা, সরি লেটার এমনি 28 টা না 26 টা মেবি, তো 26, তো যতই হোক ওই জেড পর্যন্ত, জেড এর তো একটা আজকে ভ্যালু আছে, তো এ এর আজকে ভ্যালু থেকে জেড এর আজকে ভ্যালুর মধ্যকার কোনো একটা যদি সত্য হয়, এন্ড কেন দিয়েছি, কারণ এর মধ্যে থাকতে হবে, বুঝছো? মানে আমি একটা রেঞ্জ বোঝাচ্ছি যে এ থেকে জেড, তাহলে আমি কি করব, যে এ থেকে বড়
আর জেড থেকে ছোট, এর সমান অথবা বড়, এই যে এর সমান অথবা বড় এবং জেড এর সমান অথবা ছোট, এর মধ্যে থাকলে কি করব আমি, একটা হচ্ছে কন্ডিশন দিব। তো কি কন্ডিশনটা দিব, যে দেখো সিএইচ প্লাস ইকুয়াল 32, এটা মানে কি, আমরা কতদিন দেখছিলাম সিএইচ ইকুয়াল টু সিএইচ প্লাস 32, এটা অর্থাৎ 32 যোগ করে দিব। তার মানে মনে কর কেউ যদি বড় হাতের এ অর্থাৎ বিগ লেটার এ দেয়, তাহলে তার সাথে যদি আমি ওর আজকে ভ্যালুর সাথে 65 এর সাথে 32 যোগ করে পেয়ে যাব 97, আমি সেটাকে ছোট হাতের এ কনভার্ট করে নিলাম, অর্থাৎ সিএইচ এর মধ্যে তখন সিএইচ এ, বুঝছো, অনেক মজা। তারপর দেখো মনে করো কেউ বড় হাতের বি ইনপুট দিল, তো আমি তো কোডটা লিখবো হচ্ছে জাস্ট স্মল লেটারের কারণে, কারণ কোড আমার বড় হয়ে যাচ্ছে দুইটা ইয়ে করতে, যে দুইটার ক্ষেত্রে লেখার জন্য। তার মানে আমি কি করতে পারি, বিটাকে স্মল লেটার বি তে কনভার্ট করি। এটা করার জন্য একদম সিম্পল, যে সিএইচ প্লাস ইকুয়াল 32, এটার ক্ষেত্রেও কাজ করবে। কারণ কি, কারণ এই বি এর আজকে ভ্যালু কত, 66, 66 এর সাথে 32 যোগ করো তো কত হবে, দেখো 98 হবে। আর 98 কি নির্দেশ করে, 97 যদি এ নির্দেশ করে, 98 নির্দেশ করবে ছোট হাতের স্মল লেটারে। তার মানে সিএইচ এর মধ্যে, সরি, 98 নির্দেশ করবে বি, বি আর 97 তো এ। তার মানে সিএইচ এর মধ্যে তখন স্মল লেটার বিটা হবে। বুঝতে পারছো এখানে কাহিনীটা, এটা আমি কনভার্ট করে নিলাম। এখন কেউ যদি চাই যে ভাইয়া আমি না, আমি স্মল লেটারের জন্য না, বিগ লেটারের জন্য, যেটা লার্জ লেটার, ওইগুলোর জন্য আমি কোডটা লিখবো, সেই ক্ষেত্রে তুমি স্মল লেটারকে কনভার্ট করবে। সেই ক্ষেত্রে কি করবে, জাস্ট এই কন্ডিশনটা চেঞ্জ করে দিবে, মাইনাস ইকুয়াল 32, এই সিম্পল জিনিস। এবার তুমি নিচে কোডটা লিখো। এখন দেখো ওই অর ওইগুলা না লিখে তুমি এইভাবে লিখতে পারো, যে সুইচ, সুইচ ইউজ করে, সুইচ সিএইচ একটা দিলা, যে সিএইচ। এবার দেখো আহ এই হচ্ছে সিএইচ এর মধ্যে যেটা থাকবে সেটাই তো তোমার হচ্ছে এক্সিকিউট হবে। তো আমি দিই যে কেস এ, এখানে কেস এ মানে এর জন্য ক্যারেক্টার যদি এ হয়, তারপর কেস ই যদি ক্যারেক্টার ই হয়, তারপরে কেস আই, তারপরে মনে করো কেস ও, তারপরে মনে করো কেস ইউ। অর্থাৎ এর মধ্যে যে কোনো একটা কেস হইলে, এবার জাস্ট আমি কেস ইউ এর মধ্যে লিখে দিই, বুঝছো, এখানে জাস্ট লিখবো প্রিন্টএফ ভাওয়েল, সমস্যা কোনো সমস্যা নেই, দিয়ে তারপর ব্রেক করবো। দেখো তো এখানে আমি কেন এইগুলা লিখলাম না, এইগুলা একই জিনিস লিখলাম না কেন, কারণ দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এই একই জিনিস, প্রিন্টএফ ভাওয়েল ব্রেক। তো তুমি যদি প্রথমে এ পেয়ে যাই, তাহলে ও স্টেটমেন্ট খুঁজে পাবে না কিছু, পরের স্টেটমেন্টে চলে যাবে, যে স্টেটমেন্ট নেই, পরে খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, তখন এই ভাওয়েলটা প্রিন্ট করে দিয়ে ব্রেক করে দিবে। এইভাবে করা যায়। তুমি চাইলে এই একই জিনিস প্রিন্টএফ ভাওয়েল ব্রেক প্রত্যেকটা কেসের মধ্যে লিখতে পারো, তবে লেখার দরকার নেই। তো লিখলেও কোনো সমস্যা নেই, লিখলে সেই একই জিনিস আসতেছে। বাট আমি এটা শর্টকাটে করলাম, যে দেখো যদি এর সাথে মিলে, তো কোনো স্টেটমেন্ট খুঁজতে পাচ্ছে না, তার মানে খুঁজে না পাইতে 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 সব ও হচ্ছে যখনই খুঁজে পাবে সেই ক্ষেত্রে সেটা প্রিন্ট করে ব্রেক করে দিবে। অর্থাৎ কোনো স্টেটমেন্ট খুঁজে না পাইলে এরকম নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এবার যখন একটা স্টেটমেন্ট খুঁজে পাবে, প্রিন্ট করে দিয়ে শেষ। আবার ই এর ক্ষেত্রেও সেম, মনে কর এ পাইলো না, নিচে গেল ই, ইতে দেখছে কোনো স্টেটমেন্ট নেই, কিছু করা লাগতেছে না, নিচে নিচে যে যেটা পাবে সেটা প্রিন্ট করে ব্রেক। এই তো এই আই ও ইউ, এটার বাইরে যদি অন্য কেস হয়, অর্থাৎ ডিফল্ট কেস, ডিফল্টে আমরা লিখে দিতে পারি জাস্ট প্রিন্টএফ নন ভাওয়েল, নন ভাওয়েল। বোঝা গেছে, এই আমরা সুইচ এটা ক্লোজ করি, এর মধ্যে দিয়েও তোমরা লিখতে পারো, ঠিক আছে, তোমাদের ইচ্ছা। ওকে, আমরা আজকে শেষ করতে পারি। আমরা ইফ, এলস ইফ, এলস শিখলাম, আমরা নেস্টেড লুপও দেখলাম, তারপরে আমরা সুইচেরও ব্যবহারও দেখলাম। তো আশা করি সবকিছু বোঝা গেছে। যদি কোনো সমস্যা থাকে আমাদের বলবা, কোনো সমস্যা নেই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।